বাংলাদেশের সামনেই জাতীয় নির্বাচন আর একে ঘিরে একটা বড়সড় বিতর্ক কিন্তু শুরু হয়ে গেছে। বিতর্কটা হচ্ছে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা নিয়ে। তো আজকের এই আলোচনায় আমরা একটা সাম্প্রতিক বিশ্লেষণকে ভিত্তি করে দেখব ঠিক কী কারণে এই বিতর্কটা দানা বাঁধছে। আচ্ছা, ভাবুন তো একবার, কি হবে যদি কোনো নির্বাচনের রেফারি বা বিচারকের বিরুদ্ধেই এক পক্ষের হয়ে খেলার অভিযোগ ওঠে? ঠিক এই প্রশ্নটা দিয়েই আমরা আজকের আলোচনাটা শুরু করতে চাই, কারণ এই প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অনেক কথা উঠছে। আসলে বিতর্কের একদম মূলে আছে এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়াটা সেটা, আর ঠিক এই জায়গাতেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হচ্ছে। তাহলে কি ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে আইন একটাই, কিন্তু তার প্রয়োগ হচ্ছে দুই রকমভাবে? চলুন আমরা প্রথম যে প্রমাণটার কথা বলছি সেটা একটু দেখে নিই। এখানে ঋণ খেলাপির মতো একটা বিষয়ে দুজন প্রার্থীর জন্য দুটো ভিন্ন সিদ্ধান্তের একটা অদ্ভুত গল্প উঠে এসেছে। এই স্লাইডটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। এখানে একটু খেয়াল করে দেখুন, প্রায় একই ধরনের অভিযোগ, কিন্তু শুধু দল আলাদা হওয়ার কারণে প্রার্থীদের জন্য ফলাফলটা কেমন আকাশ পাতাল তফাত হয়ে গেল। একদিকে দেখুন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী, তার বিরুদ্ধে প্রায় ১৭০০ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ, কিন্তু তার মনোনয়নকে বৈধ বলা হচ্ছে। আর অন্যদিকে জামায়াতের প্রার্থী কর্নেল আব্দুল হক, তাকে কিন্তু ঋণখেলাপির অভিযোগ দেখিয়েই মনোনয়ন বাতিল করে দেওয়া হলো। তো এই উদাহরণটা দেখার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? যে আইনটা কি আসলেই সবার জন্য সমান, নাকি কার কি রাজনৈতিক পরিচয় সেটার উপর ভিত্তি করে আইনও পাল্টে যায়? এই যে একটা অসামঞ্জস্য, এর শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। আচ্ছা, চলুন এবার কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা থেকে একটু সরে এসে পুরো বিষয়টাকে একটা বড় ক্যানভাসে দেখি। কারণ সূত্রটা এখানে একটা পদ্ধতিগত সমস্যার দিকে আঙ্গুল তুলছে। আর সেটা হলো আগের সরকারের যে প্রশাসনিক কাঠামো, সেটার প্রভাব এখনও কতটা রয়ে গেছে। যেমন ধরুন হাসনাত আবদুল্লার এই কথাটা, তিনি কিন্তু সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগটা সামনে আনছেন। তার কথা হলো প্রশাসন একটা নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়েছে, আর এতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েই সন্দেহ তৈরি হচ্ছে। রাজনীতিক বিশ্লেষকরাও বলছেন তার এই বক্তব্যটা কিন্তু আমরা একটু আগে যে অসামঞ্জস্যতা দেখলাম সেটার সাথে হুবহু মিলে যাচ্ছে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, গত ১৭ বছর ধরে শেখ হাসিনা যে প্রশাসনিক পরিকাঠামোটা তৈরি করেছিলেন, অগস্টে তার সরকার চলে যাওয়ার পরেও কিন্তু সেই কাঠামোর মূল কর্মকর্তারা এখনও তাদের জায়গাতেই বহাল তবিয়তে আছেন। মানে একদম ওপরের নেতৃত্বে পরিবর্তন এলেও ভেতরের প্রশাসনটা কিন্তু প্রায় একই রকম রয়ে গেছে। এই স্লাইডটা ঠিক সেই ধারাবাহিকতারই কয়েকটা দিক তুলে ধরছে। সূত্র যা বলছে তাতে দেখা যাচ্ছে কোনো বিতর্কিত কর্মকর্তাকে কিন্তু আইনের আওতায় আনা হয়নি বা সরানোও হয়নি, আর এখন তারাই নির্বাচন পরিচালনার মতো এত বড় আর গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন। আর ঠিক এই জায়গা থেকেই রাজনৈতিক বিশ্লেষকরা একটা বেশ কঠিন সিদ্ধান্তে এসেছেন। তাদের মতে যে প্রশাসন দিয়ে আগের শাসন ব্যবস্থাটা টিকেছিল, সেই একই প্রশাসন দিয়ে একটা সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচন হওয়াটা আসলে কখনোই সম্ভব না। আচ্ছা, এবার চলুন আবার কিছু নির্দিষ্ট ব্যক্তির দিকে ফেরা যাক, যাদেরকে এই বিতর্কের একদম কেন্দ্রে রাখা হচ্ছে। একটা উদাহরণ দিই, প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিলের ঘটনাটা। এই একটা ঘটনাই কিন্তু নতুন করে আলোচনায় নিয়ে এসেছে সেই সব কর্মকর্তাদের যারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন। তাদের অতীতটা ঠিক কীরকম? এই যেমন ধরুন, প্রথম যার কথা বলা হচ্ছে তিনি হলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজিম উদ্দিন। তার বিরুদ্ধে অতীতে কিছু বিতর্কিত কাজের অভিযোগের কথা বলা হয়েছে, যা এখন তার বর্তমান ভূমিকার ওপর একটা বড় প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে। এরপর যার কথা আসছে তিনি হলেন অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস। তার বিরুদ্ধে যে অভিযোগগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু আরও অনেক বেশি গুরুতর। সূত্রটা যেটা বলতে চাইছে তা হল, যখন এই ধরনের বিতর্কিত ব্যাকগ্রাউন্ডের মানুষেরা এত গুরুত্বপূর্ণ পদে থাকেন, তখন পুরো প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহটা আরও জেঁকে বসে। তো চলুন এবার আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা একটু দেখার চেষ্টা করব যে এই পুরো পরিস্থিতির আসল প্রভাবটা কি হতে পারে, আর দেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্যই বা এটা কতটা ঝুঁকির। দেখুন, যে কোনো ভালো নির্বাচনের, একটা গ্রহণযোগ্য নির্বাচনের প্রথম এবং প্রধান শর্তই হল লেভেল প্লেয়িং ফিল্ড থাকা, মানে সবার জন্য সমান সুযোগ। কিন্তু যে বিশ্লেষণটার উপর আমরা কথা বলছি সেটা অনুযায়ী এখন ঠিক এই বিষয়টাই সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তো সব মিলিয়ে এই পুরো বিশ্লেষণ থেকে কিন্তু ৩টে খুব জরুরি প্রশ্ন উঠে আসছে। এই প্রশ্নগুলো পুরো নির্বাচন প্রক্রিয়া আর দেশের ভবিষ্যৎ নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে। চলুন এক এক করে দেখি প্রশ্নগুলো কি কি। প্রথম আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই নির্বাচনের ফলাফলটা কি আসলেই ভোটাররা ঠিক করছেন, নাকি প্রশাসনিক ছাঁটাই প্রক্রিয়ার মাধ্যমেই সবটা আগে থেকে ঠিক হয়ে যাচ্ছে?
দ্বিতীয় প্রশ্নটা আরও গভীর। এটা কি আসলে কোনো পরিকল্পিত রাজনৈতিক কৌশল? এমন একটা কৌশল যেটা হয়তো বাইরের কোনো আঞ্চলিক শক্তির প্রভাবে ব্যবহার করা হচ্ছে? সোজা কথায়, আগের সরকারের মতোই একটা নিয়ন্ত্রিত ব্যবস্থা আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে কিনা? শেষ পর্যন্ত সূত্রটি যে সিদ্ধান্তে আসছে তা হল জনগণের আস্থা। যখন একটা নির্বাচনী প্রক্রিয়া নিয়েই প্রশ্ন ওঠে, তখন সেটা কিন্তু শুধু একটা বা দুটো দলকে ক্ষতি করে না, এটা পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটাকেই ভেতর থেকে দুর্বল করে দেয়। আর এই সবচেয়ে জোরালো প্রশ্নটা দিয়েই আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাই। দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এখন কোন দিকে যাবে? এই নির্বাচন কি সত্যিই জনগণের ভোটে হবে, নাকি প্রশাসনের ইচ্ছায়?